ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি। শেষ দিনে প্যানেল ঘোষণা ছাত্র দলের, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বৈষম্য বিরোধী সংসদের। জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে 5 প্যানেলের সমর্থন। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। কোনো অবাস্তব কিংবা অলৌকিক ইশতেহার আমরা দেব না। পুরনো যে বন্দোবস্ত ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না। 4 দিন পিছিয়ে 24 আগস্ট থেকে ডাকসুর মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত। আগামী 24, 25, 26 3 দিন মনোনয়নপত্র আমরা বিতরণ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। সংসদ ভোটের রোডম্যাপের খসড়া চূড়ান্ত ইসির। কম খরচে সৌদি আরবে শ্রমিক পাঠাতে চুক্তির খসড়া প্রস্তুত, জানালেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য ব্যবস্থা করা হয়েছে মাল্টিপল ভিসা। ঘুরিয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীর দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এবং আধা ঘন্টার আগুনে পুড়ল মহাখালীর 7তলা বস্তির অর্ধশতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরিতে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয়। মনোনয়নপত্র জমার শেষ দিনে আবিদ হামিমকে ভিপিজিএস মনোনীত করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। তাদের এক প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। এদিকে প্রকাশনা সম্পাদক পদে জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে সমর্থন দিয়েছে ছাত্রদল সহ 5টি সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। বুধবার সকাল থেকেই স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। আমার এই ড্রেসে কেউ দেখবে যে আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করছি, আমার মনে হয় যে সেটা মেয়েদেরকে সাহস যোগাবে। সেটাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টাটা আমরা বহু আগে থেকেই করতেছি। আসলে এই প্রচেষ্টার একটা অংশ হিসেবে আসলে অর্গানিক্যালি 11 জন প্রার্থী আমাদের নারী হয়ে গেছে। জিনিসটা যে খুব প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে এরকম না। শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষার্থীদের নিরাপত্তাই হচ্ছে আমার প্রথম ইশতেহার এবং আমার মেইন ইশতেহার। এদিন দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস ও তানভীর আল হাদিমায়েতকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সমর্থন দেয় সানজিদ আক্তার তন্নিকে। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। মনোনয়ন ফরম জমা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ প্যানেল। ছাত্রদলের জিএস প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত জিএস প্রার্থী। একজন প্রার্থী তার শুরুটাই করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। সেই প্রার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভুলেও নির্বাচিত হয়ে যায়,
সেই ক্যাম্পাসকে কি করবে আমরা সেটা নিয়ে সন্দিহান। ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ সহ অপরাজেয় ৭১ ও অদম্য ২৪ নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ। এছাড়া স্বতন্ত্র প্যানেলের ওমামা ফাতেমা সহ বেশ কয়েকজন পরিচিত মুখও মনোনয়ন ফরম জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানানবিধ সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোকবর্তিকা আমরা হয়ে উঠতে পারি। এখনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না, ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, কিন্তু ডাকসুতে যখন তারা আসতেছে তারা এক একজন বৈধ ছাত্রছাত্রী তারা ইলেকশন করবে। এদিকে জামাল উদ্দিন খালিদ ও মাহিন সরকারের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়। প্যানেল ঘোষণা উপলক্ষে শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ধোঁয়াশা কাটল। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা জানান, আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে ভোট। দীর্ঘ ৩৬ বছর পর তফসিল ঘোষণা করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের। তফসিল অনুযায়ী বুধবার সকাল থেকে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরুর কথা, কিন্তু তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে দেয়া নোটিশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণবশত বন্ধ থাকবে রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। এমন সিদ্ধান্তে রাকসু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। তবে বিকেলে রাকসুর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা বৈঠক শেষে জানান, আগামী ২৪, ২৫ ও ২৬ আগস্ট মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে। নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ভোট। মানুষের মনে সন্দেহ অথবা ভিন্ন কিছু মানুষ ভাবতেই পারে এমন কোনো পরিস্থিতি তৈরি হলে সেটা নির্বাচন কমিশন দৃঢ়ভাবে লজিস্টিক সাপোর্ট রয়েছে এবং নির্বাচন কমিশন সেভাবে তৎপর রয়েছে। নির্ধারিত সময়ে রাকসু হল সংসদ ও সিনেট নির্বাচন করার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনগুলো। 15 সেপ্টেম্বর যে রাকসু হওয়ার কথা, আমরা চাই সে টাইমের মধ্যে ওনারা যেন রাকসুটা কার্যকর করতে পারে। এ পর্যন্ত মোট 14 বার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ নির্বাচন হয়েছে 1989 সালে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। এখনো গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে নেতারা বলছেন, জনগণের ওপর অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি নিয়ে জবরদস্তি হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তাদের। ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। স্বাধীনতার ঘোষক হিসাবে ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন নেতারা। পরে সংবাদ সম্মেলন করেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল। এখনও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের মতামত না নিয়েই অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পিআর নিয়ে জবরদস্তি হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তার। জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই। জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নজরুল ইসলাম খান। 31 আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। 2রা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। নির্বাচন ও সার্বিক পরিস্থিতিতে কোনো পক্ষ কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কোনোটা তৈরি করা হয়, কোনোটা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। 24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই প্রকাশ হবে। আগামী 10 সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি সচিবালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি সহ অংশীজনের সঙ্গে সংলাপ, তফসিল ঘোষণার আগে সম্পূরক ভোটার তালিকা নিবন্ধন, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি ব্যবহার উপযোগীকরণে কমিটি গঠন করেছে ইসি। এদিকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন এমন সুযোগ রেখে পরিপত্র জারি করেছে ইসি। তবে ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে কমিশন। কম খরচে সৌদি আরবে শ্রমিক পাঠানোর বিষয়ে চুক্তির খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মালয়েশিয়ার শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরবের সাথে আমরা প্রবাসী শ্রমিক পাঠানোর জন্য নিরাপদে যেতে পারে, কম খরচে যেতে পারে, এটা লক্ষ্যে একটা চুক্তি করছি। চুক্তিটার খসড়া চূড়ান্ত হয়েছে। আগের অর্থ বছরের তুলনায় রেমিটেন্স আপনার 24% বৃদ্ধি পেয়েছে। এটা একটা বিগ নাম্বার। মালয়েশিয়ার ক্ষেত্রে আমাদের তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। আমি মাল্টিপল ভিসার কথা বলেছি। ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনার গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসার ব্যবস্থা করবেন। গ্র্যাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে যারা গ্র্যাজুয়েশন করতে যাবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা, গ্র্যাজুয়েশন করার পর ওনারা 1-2 বছর ওখানে চাকরি করার সুযোগ পাবেন। দেয়া হলো বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। নদীর 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় পানির স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। বুধবার সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে কাটুরাইল থেকে শুরু হয় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এর অংশ হিসেবে উচ্ছেদ করা হয় 2 একর জায়গা জুড়ে থাকা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলোবাড়ি। বুড়িগঙ্গার 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে 2009 সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিআইডব্লিউটিএ জানায়, বিগত আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। সীমানা পিলারের অভ্যন্তরে এই যে নসরুল আহমেদ বিপু, যার নাম শুনেছি, তো ইনি এই বাংলোটা নির্মাণ করেছেন। এটা সম্পূর্ণ নদীর জায়গার উপর। সরকারের নির্দেশনা মাননীয় নৌপরিবহন উপদেষ্টা মহোদয়, আমাদের বিআইডব্লিউটির চেয়ারম্যান মহোদয় এবং আমাদের বন্দর বিভাগের পরিচালক মহোদয়ের নির্দেশনার প্রেক্ষিতে যে এই কাটুরাইল মৌজায় আমাদের আজকের উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। পর্যায়ক্রমে কেরানীগঞ্জ দক্ষিণ থানার কাটুরাইল, হাসনাবাদ ও ধলেশ্বর মৌজায় অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের পর্যটন এলাকার পাথর চুরির পাশাপাশি লুট হয়েছে শাহ আরেফিন টিলার কোটি টাকার পাথরও। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত রূপ এখন জায়গাটির। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই দিনে রাতে লুট হয়েছে টিলাটি। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত রূপ সিলেটের কোম্পানিগঞ্জের শাহ আরেফিন টিলার। পর্যটন এলাকা সাদা পাথরের পাশাপাশি বছরের পর বছর ধরে লুট হয়েছে টিলার কোটি টাকার পাথর। এলাকাবাসীর অভিযোগ, একসময়ে আওয়ামী লীগের শামীম বাহিনী, তারপরে অন্তত আরো 9টি আলাদা গ্রুপের নেতৃত্বে মাটি খুঁড়ে লুট হয় কোটি কোটি ঘনফুট পাথর। তবে সংঘবদ্ধ এই চক্রের বিরুদ্ধে কথা বলতে ভয় পান এলাকাবাসী। শামীম আছেন, কিন্তু শামীম কিছু জায়গা খাইছে মানুষের, দুর্যোগ করে
প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে চলা এই কর্মকাণ্ড গেল 4 দিন ধরে বন্ধ রেখেছে চক্রটি। প্রকাশ্যে বছরের পর বছর এই লুটপাটে কোটিপতি বনে গেছেন অনেকেই। ভাগ পাওয়ার অভিযোগ আছে থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তির বিরুদ্ধে। কোম্পানিগঞ্জের যে ওখানের ওসি কেমন ভাবে চলছে, তার চলাটা যে সর্বদলীয় চলা, কোনো প্রচুর টাকা কামাই চলছে। তবে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি হননি কোম্পানিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে বুধবার কোম্পানিগঞ্জ পরিদর্শনে গিয়ে লুটপাটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। পুলিশের সীমাবদ্ধতা ছিল, বিজিবির সীমাবদ্ধতা ছিল, আনসারের সীমাবদ্ধতা ছিল, সবারই সীমাবদ্ধতা ছিল, জনবলের সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে এখন আমরা কনসার্টেড এফোর্ট নিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা কাজ করছি। আমরা মনে করি যে আমরা সফল হব। পর্যটন এলাকার বাইরে থানার কাছাকাছি এই টিলা থেকে প্রতি রাতে শতাধিক ট্রাকে করে সরিয়ে নেওয়া হতো পাথর। এখনো এলাকা জুড়ে স্তূপ করে রাখা হয়েছে অবৈধ উপায়ে উত্তোলন করা পাথর। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে অর্ধ শতাধিক কাঁচা পাকা বাড়ি। বিকেল 2:45টার দিকে ওই এলাকায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কুমিটোলা ফায়ার স্টেশন থেকে যোগ দেয় আরও 2 ইউনিট। বিকেল 3টায় কাজ শুরু করে 18 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তি না হলে রাশিয়ার জন্য কঠিন পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে রাশিয়ার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা আগামী 10 দিনের মধ্যেই তৈরি করা হবে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। খেলার খবর। বাংলাদেশের ক্রিকেট ফ্যাসিলিটি নিয়ে ক্ষোভ মুশফিকুর রহিমের কণ্ঠে। বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের মতো সুযোগ সুবিধা জাতীয় দলের জন্য না থাকা লজ্জাজনক বলে মন্তব্য করেছেন এই সিনিয়র ক্রিকেটার। কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছে তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা ধরেন মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না। এবং আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করব যে এরকম একটা যেন আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারে, ওরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটি যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচন ঘিরে অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি। শেষ দিনে প্যানেল ঘোষণা ছাত্র দলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদে। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। সংসদ ভোটের রোডম্যাপের খসড়া চূড়ান্ত ইসির। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।